প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে এসেছে। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। তার আগে যে কথাটি না বললেই নাই, আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। তাহলে আমার প্রকাশিত সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও তৈরি করতে আরও আগ্রহ তৈরি হবে। তো চলুন কথা নয়, অঙ্ক শুরু করি। কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ XYZ কোম্পানি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2012 অ্যান্ড 13। বলা হয়েছে যে XYZ কোম্পানি লিমিটেড এর একটা কম্পারেটিভ উদ্বৃত্তপত্র দেওয়া হলো। কম্পারেটিভ বলতে এখানে দেখেন 12 সাল এবং 13 সাল দুইটা সালের উদ্বৃত্তপত্র। এরপরে দেখেন XYZ কোম্পানি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2013, অর্থাৎ একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এরপরে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এরপরে আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। আমাদের ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হলে আমাদের একটি ছক লাগবে। তো আমি ছক আগেই তৈরি করে রেখেছি। XYZ কোম্পানি লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2013, ডিটেলস টাকা। তো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টি ধাপে করতে হয়, যার এই প্রথম ধাপ হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য আমরা প্রথমে এখানে যেহেতু প্রথম ধাপ, আমরা 1 নম্বর সিরিয়াল দিয়ে লিখি ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অপারেটিং অ্যাক্টিভিটিস দেখেন আমাদের যেহেতু ইনডিরেক্ট মেথড, তার মানে ইনডিরেক্ট মেথড আর ডিরেক্ট মেথডে আলাদা হয় শুধু এই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আমরা ইনডিরেক্ট মেথডে করি তাহলে আমাদের নিট ইনকাম নিয়ে শুরু করতে হয়, যেটা আমাদের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো। তো আমাদের এখানে প্রথমে দেখেন নিট ইনকাম দেওয়া আছে, নিট ইনকামটা আমরা লিখে নিই। তো নিট ইনকাম আমাদের দেওয়া আছে হলো 15,120 টাকা। তো আমরা এই 15,120 টাকা আগে লিখি। এরপরে আমাদের কিছু সমন্বয় করতে হবে এই নিট ইনকামের সাথে, অ্যাডজাস্টমেন্ট বলে। তো এই সমন্বয়গুলো কেন প্রয়োজন সেটা আগে বলি। যে দেখেন আমরা যে এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, ইনকাম স্টেটমেন্টের এই 15,120 টাকা এই পুরোটাই কিন্তু ক্যাশে হয়নি, এর মধ্যে কিছু নগদ এবং কিছু ধারে আছে। তাই আমাদের অ্যাকুরেট ক্যাশ ইনফ্লো বা অ্যাকুরেট ক্যাশটা বের করার জন্য আমরা এখন সেটা সমন্বয় করব। তো সেই সমন্বয়গুলোর ভিতরে আমাদের 5টি আইটেম যায়, সেটা আমাদের মনে রাখতে হবে। যার একটি হলো কারেন্ট অ্যাসেট, আরেকটি কারেন্ট লায়াবিলিটিস, এরপরে নন ক্যাশ এক্সপেন্স, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় সেটা, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লস হয় সেটা। তো আমাদের যেহেতু এখানে আমাদের নিট প্রফিট দেওয়া আছে, মানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, তাই আমরা ইনকাম স্টেটমেন্টে কিছু আইটেম আছে যেগুলো আমাদের আগে আসবে, যেটা নন ক্যাশ এক্সপেন্স। আমাদের এখানে দেখেন নন ক্যাশ এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে। যদি আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকে তাহলে এই যে ডিপ্রিসিয়েশন অথবা কোনো নন ক্যাশ এক্সপেন্স মানে ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ আর লস হয় সেটা অবশ্যই আপনার এই ইনকাম স্টেটমেন্ট থেকে বের করতে হবে। তখন আর সমন্বয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এইগুলো সমন্বয়ে মানে ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত হয়েছে বলেই এখন আমরা এখানে সমন্বয় করব। তো আমাদের এখানে দেখেন ডিপ্রিসিয়েশন আছে। ডিপ্রিসিয়েশন এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, কারণ নন ক্যাশ এক্সপেন্স হলো সেইগুলো যেগুলোর বিপরীতে কখনোই ক্যাশ পেমেন্ট করা হয় না, সেগুলোকে নন ক্যাশ এক্সপেন্স বলা হয়। তো যেহেতু ক্যাশ পেমেন্ট করা হয় না, নিট প্রফিট বের করতে যে এটা আমরা বিয়োগ করেছি, তার মানে এইটা থেকে আমাদের এই নিট প্রফিট কম হয়েছে এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দেওয়ার কারণে। তাই অ্যাকুরেট ক্যাশ বের করতে হলে এখন আমাদের এই ডিপ্রিসিয়েশনটা কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে সর্বদাই আমাদের নন ক্যাশ এক্সপেন্সটা কী হয়, যোগ হবে, যদি সেটা ইনকাম স্টেটমেন্ট থেকে ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত থাকে। তাই আমরা এখানে লিখব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের এখানে আছে 3,240 টাকা, এটা আমরা যোগ করব। এরপরে দেখেন এই যে লস অন সেলস অফ ইকুইপমেন্ট, এটাও কিন্তু নন ক্যাশ এক্সপেন্স বলা যায়, কারণ এই যে লসের ফলে কখনোই আমরা ক্যাশ পেমেন্ট করি না। আবার এটা যদি আপনি মুখস্থ করেন যে ফিক্সড অ্যাসেট বিক্রি করে লস হলে সেটা এখন যোগ হবে। তো এইটা দেখেন এটাও আমাদের এই নিট প্রফিট বের করতে যে আমাদের বিয়োগ করা হয়েছে, তাই এখন আমরা এটা কি করব, আমরা এখন সেটা যোগ করব। তাই আমরা এখানে লিখব লস অন সেল অফ ইকুইপমেন্ট। তার মানে এটা ডিপ্রিসিয়েশনের মতোই, ওইভাবেই আপনারা চিন্তা করবেন।
এটা হলো 180 টাকা, আমরা এটা যোগ করব। এরপরে আমাদের এখানে আর কোনো আইটেম নেই। এরপরে আমরা সমন্বয়গুলো এক নজর দেখে আসতে পারি। তো সমন্বয়গুলো এতে দেখেন বলা হয়েছে ইন 2013 দ্য কোম্পানি ডিক্লার্ড অ্যান্ড পেইড টাকা 5700 ক্যাশ ডিভিডেন্ড। তো ক্যাশ ডিভিডেন্ড এটা আসে না এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসই। এরপরে ইকুইপমেন্ট কস্টিং টাকা 3600 ওয়াজ সোল্ড ফর টাকা 3060 ক্যাশ। হোয়েন দ্য বুক ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ টাকা 3240। বলা হয়েছে যে একটা ইকুইপমেন্ট যার কস্ট প্রাইস হলো 3600, যেটা 3060 টাকায় বিক্রি করা হয়েছে এবং বিক্রির সময় তার বুক ভ্যালু ছিল 3240 টাকা। তবে মনে রাখবেন যে এই যে আপনি যে একটা ফিক্সড অ্যাসেট ইকুইপমেন্ট বিক্রি করেছেন 3060 টাকায়, তো এইটার যে বুক ভ্যালু ছিল সেটা 3240 টাকা। সর্বদাই মনে রাখবেন এটা যে এই বুক ভ্যালু আর এই সেলস প্রাইস এই দুইটার পার্থক্যই হলো আপনার লাভ আর লস। তো দেখেন আপনার বুক ভ্যালু এখানে বেশি আর আপনি বিক্রি করেছে কম দামে, তার মানে এটা আপনার লস। আর দেখেন এই বুক ভ্যালু থেকে এই সেলস প্রাইস বিয়োগ করলে আপনার যেটা হচ্ছে সেটা হলো 180 টাকা, অর্থাৎ 180 টাকা। আর এটাই আপনার লস, যেটা আপনার ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে। যদি ইনকাম স্টেটমেন্ট এখানে না দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই লসটা বের করতাম। তবে ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকার পরে যদি এখানে না দিত তাহলে সেটা কিন্তু এখানে আসতো না, এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন বন্ড ওয়ার ইস্যুড অ্যাট ফেস ভ্যালু ফর টাকা 16,200। তো এটাও আমাদের এখানে আসবে না। এরপরে ইকুইপমেন্ট কস্টিং টাকা এত ওয়াজ পারচেজ, এটাও আসবে না। এরপরে কমন স্টক 18,000 ওয়াজ ইস্যুড টু অ্যাকোয়ার্ড ল্যান্ড, এটাও আমাদের আসবে না। এগুলো আমি পরে আপনাদেরকে বোঝাবো। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে ব্যালেন্স শিট দেওয়া আছে এই ব্যালেন্স শিট থেকে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো এখানে অন্তর্ভুক্ত করব। তো দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট প্রথম কারেন্ট অ্যাসেট এখানে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তবে আমি কারেন্ট অ্যাসেট সম্পর্কে একটু কথা আপনাদেরকে বলে নিই যে কারেন্ট অ্যাসেট আসলে যোগ হবে না বিয়োগ হবে এবং কোন ক্ষেত্রে যোগ হবে কোন ক্ষেত্রে বিয়োগ হবে। তো একটা কারেন্ট অ্যাসেট আপনি মনে রাখলেই হবে, আর বাকিগুলো সব একই রকম। তো একটা কারেন্ট অ্যাসেট আমি ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যদি টাকা পাওয়া যায় তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পায়, এটা খেয়াল রাখবেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হওয়া মানেই হলো অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাওয়া। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হলে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে, তার মানে সেটা যোগ। তার মানে মনে রাখবেন যে কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে সেটা যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে সেটা বিয়োগ, তার মানে বিপরীত। হ্যাঁ, তার মানে কারেন্ট অ্যাসেট অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেলে অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পায়, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ওইটা যোগ হবে। তাই আমরা এখানে এবার শুরু করি। আর সকল কারেন্ট অ্যাসেট একই রকম। আমি এখানে লিখব ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 2700, আগে দেখেন 12 সালে আমাদের ছিল 2700, আর এখন আমাদের আছে 2160 টাকা। তার মানে আমাদের এখানে ডিক্রিজ হয়েছে, আর ডিক্রিজ হয়েছে কত আমাদের 540 টাকা। তো আমরা এখানে সেই 540 টাকা এখন কি করব, যোগ করব। এরপরে দেখেন ইনভেন্টরি, ওই একই রকম সকল প্রকারের কারেন্ট অ্যাসেট একই। তা আমরা এখানে লিখব ডিক্রিজ ইন ইনভেন্টরি। তো আমাদের ইনভেন্টরি ছিল দেখেন 28,800, আর এখন আমাদের আছে 23,400, তার মানে আমাদের হ্রাস পেয়েছে, আর হ্রাস পেলে যোগ, তার মানে আমাদের এখানে 5,400 টাকা হ্রাস পেয়েছে, তার মানে এটা যোগ হবে। এরপর দেখেন প্রিপেইড এক্সপেন্স, এটাও কারেন্ট অ্যাসেট, এটাও দেখেন হ্রাস পেয়েছে। তো আমরা এখানে লিখব ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স। আমি একটু সংক্ষেপে লিখি, এখানে আমাদের 1440 টাকা ছিল আর এখন হলো 1080 টাকা, তার মানে আমাদের এখানে 360 টাকা আমাদের ডিক্রিজ হয়েছে, এটা যোগ হবে। তো আমাদের এখানে দেখেন আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। তবে এবার কারেন্ট লায়াবিলিটিস, মনে রাখবেন কারেন্ট লায়াবিলিটিস আর কারেন্ট অ্যাসেট এই দুইটা বিপরীত। তার মানে কারেন্ট অ্যাসেট যখন ডিক্রিজ হয়েছিল যোগ, ইনক্রিজ হলে বিয়োগ। ঠিক একইভাবে কারেন্ট লায়াবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ, আর ডিক্রিজ হয় যদি ডিক্রিজ হয় তাহলে বিয়োগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে যোগ। তার মানে ঠিক কারেন্ট অ্যাসেটের বিপরীত। তো তারপরও আমি আরেকটু ব্যাখ্যা করি। ধরেন একটা কারেন্ট লায়াবিলিটিস, যেমন ধরেন অ্যাকাউন্টস পেবল কখনই হ্রাস পায় যদি পরিশোধ করা হয়, আর অ্যাকাউন্টস পেবলকে যদি পরিশোধ করা হয় তার মানে আমার কারবার থেকে ক্যাশ হ্রাস পায়, তার মানে ডিক্রিজ হয় ক্যাশ। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্ট পেবল ডিক্রিজ হওয়া মানে ক্যাশ ডিক্রিজ হওয়া, তার মানে অ্যাকাউন্ট পেবল ডিক্রিজ হলে এখান থেকে বিয়োগ হবে, আর যদি ইনক্রিজ হয় তাহলে যোগ হবে, যেটা আপনার কারেন্ট অ্যাসেটের ঠিক উল্টা। তো আমাদের দেখেন অ্যাকাউন্টস পেবল ছিল 10,860 টাকা আর এখন 9,360, তার মানে ডিক্রিজ হয়েছে। আমরা এবার লিখতে পারি ডিক্রিজ ইন
ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। তো আমাদের এখানে ছিল দেখেন 10,860 টাকা, আর এখন আমাদের আছে 9,360 টাকা। তার মানে আমাদের 1,500 টাকা আমাদের ডিক্রিজ হচ্ছে, যেটা আমাদের এখানে বিয়োগ হবে। এরপরে দেখেন আমাদের অ্যাক্রুড এক্সপেন্স পেবল, আর অ্যাক্রুড এক্সপেন্স পেবল এটাও একটা কারেন্ট লাইবিলিটিস। তো আমাদের এটাও দেখেন ডিক্রিজ হয়েছে, তো আমরা এখানে লিখি ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেবল। দেখেন যেটা আমাদের ছিল 3,600 টাকা, আর এখন আমাদের আছে 2,700 টাকা। তার মানে আমাদের এখানে 900 টাকা আমাদের কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তার মানে এটাও আমাদের এখানে বিয়োগ হবে। এরপরে দেখেন ইনকাম ট্যাক্স পেবল। তবে ইনকাম ট্যাক্স পেবল আগে কিছুই ছিল না, তার মানে 0, আর এখন দেখেন তাহলে বৃদ্ধি পেয়েছে, আর লাইবিলিটিস বৃদ্ধি পেলে আমাদের কি হবে, যোগ হবে। তো আমরা এখানে লিখবো ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেবল। তো এইটা আমাদের বিয়োগ করে দেখানো লাগবে না, কারণ আমাদের এখানে একটাই টাকা দেওয়া আছে। তো আমরা এইটা এখানে বসাইয়ে দেবো। এরপরে আমাদের এখানে আর কোনো আইটেম আমাদের নেই। এরপরে আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমাদের এখানে যোগ এবং বিয়োগ করে আমরা এই পাশে টাকার ঘরে বসাবো, যেটি ছিল আমাদের 9,480। আর এইটা আমরা এবার ওই নিট প্রফিটের সাথে আমরা যোগ করব। যোগ করে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা আমাদের হবে 24,600 টাকা, 24,600। আর আমরা এখানে লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমরা 2 নম্বর ধাপে যাব। 2 নম্বরে আমাদের এখানে লিখব ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই আমাদের কী যায় সেটা আগে মাথায় রাখি আমরা, বা মনে করি যে ধরেন যাবতীয় ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট এই দুইটা আইটেম যায়। এবার কোনটা যোগ হয়, তো একটু মাথায় রাখেন যে যখন ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হয়, কখন ইনক্রিজ হয়, যদি আমরা ক্রয় করি, আর ক্রয় করলে আমাদের টাকা কি চলে যায়। তার মানে আমরা বলতে পারি ফিক্সড অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের বিয়োগ, কারণ যেহেতু টাকা চলে যাচ্ছে। আর যদি ডিক্রিজ হয় তার মানে বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কারবারে ক্যাশ আসে, সেটা আমাদের যোগ। তাহলে আমরা বলতে পারি যদি ডিক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ। ঠিক কারেন্ট অ্যাসেটের মতোই মনে রাখবেন, সর্বদাই কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যে অ্যাসেটই হোক না কেন, সেটা সর্বদাই ডিক্রিজ হলে যোগ আর ইনক্রিজ হলে বিয়োগ। আর লাইবিলিটিস সেটা আপনার লং টার্ম লাইবিলিটিস হোক, এমনি লাইবিলিটিসই হোক, মানে এক কথায় যদি আপনার হলো মানে অনার্স ইকুইটি অর্থাৎ ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল হোক বা ডিবেঞ্চার লোন যাই হোক না কেন, এই সবগুলোই কিন্তু কই একই, যদি ইনক্রিজ হয় তাহলে যোগ আর ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। তার মানে অ্যাসেট একরকম আর লাইবিলিটিস এবং এগুলো আর এক রকম। তাহলে আমরা এখানে দেখি আমাদের অ্যাসেটে কী কী আছে। এখানে আমাদের দেখেন ফিক্সড অ্যাসেট আছে ল্যান্ড। তো ল্যান্ড ছিল দেখেন 14,400, আর এখন 32,400। তার মানে আমাদের এটা ইনক্রিজ হয়েছে। আর এখানে দেখেন ল্যান্ডের একটা সমন্বয়ও আছে। কমন স্টক টাকা 18,000 ওয়াজ ইস্যুড টু অ্যাকোয়ার্ড ল্যান্ড। তার মানে ল্যান্ড সংগ্রহের জন্য 18,000 শেয়ার ইস্যু করা হয়েছে, 18,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। তো এখানে দেখেন যে আপনি একটা জিনিস বোঝেন যে একটার বিনিময়ে আর একটা নেওয়া হচ্ছে, এখানে কোনো ক্যাশের আদান প্রদান হচ্ছে না, তাই এটা আমরা অন্তর্ভুক্ত করব না। আর একটু ক্লিয়ার করে যদি বলি, দেখেন যদি আমি মনে করি এটা ল্যান্ড, আমার ল্যান্ড যেহেতু অ্যাকোয়ার্ড হচ্ছে, তার মানে ল্যান্ড ক্রয় করা হচ্ছে, তার মানে আমাদের কারবার থেকে ক্যাশ চলে আসছে, এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই বিয়োগ করতে হবে। তবে এইভাবে করলেও হবে। সেই ক্ষেত্রে কমন স্টক যেটা আমাদের ইস্যু করা হয়েছে মনে করতে হবে, কারণ যেহেতু কমন স্টক বৃদ্ধি পেয়েছে, আর কমন স্টক বৃদ্ধি পাওয়া মানে কারবারে ক্যাশ ইনক্রিজ হওয়া, তাহলে সেটা আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসই যোগ হবে। তার মানে এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই বিয়োগ আর ফাইন্যান্সিংয়ে যোগ, তার মানে অর্থ দাঁড়াচ্ছে একই। তার মানে আমাদের এই যোগ বিয়োগের ফলে আমাদের টাকার কোনো পার্থক্য হচ্ছে না, তাই এটা আমরা হিসাবেই আনবো না। এরপরে দেখেন আমাদের ইকুইপমেন্ট দেখেন এখানে বলা আছে 28,800, কিন্তু আমরা এটা দেখবো না, আমাদের সমন্বয়ে কী আছে সেটা আগে দেখি। সমন্বয়ে দেখেন ইকুইপমেন্ট কস্টিং টাকা
32,400 ওয়াজ পারচেজড ফর ক্যাশ। যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে যে 32,400 টাকা রিকুইপমেন্ট ক্রয়, তাই আমাদের ওইটার খেয়াল করা লাগবে না। তারপরেও একটু দেখেন যে আমি ক্রয় করেছি 32,400, তাহলে এখানে 28,800 কী করে আসলো, সেটার জন্য বলি যে আমি ইকুইপমেন্ট ক্রয় করেছিলাম ধরেন এখানে 32,400, আবার কিন্তু আমি 3,600 টাকার ইকুইপমেন্ট বিক্রি করেছি। যত দামেই বিক্রি করি না কেন, বিক্রি করেছি তো 3,600 টাকার ইকুইপমেন্ট, তাই এইটা থেকে এইটা বিয়োগ করলে আমার যে ইকুইপমেন্ট থাকে সেটা হলো আপনার এই 28,800। তাই আমাদের এখানে ব্যালেন্স 28,800 দেওয়া আছে। তো আমরা এখানে দেখেন, আমরা এখানে লিখবো যেহেতু পারচেজ করা হয়েছে, তাই আমাদের এখানে লিখবো পারচেজ অফ ইকুইপমেন্ট। তো পারচেজ অফ ইকুইপমেন্ট আমাদের এখানে 32,400, যেটা আমাদের বিয়োগ হবে কারণ আমাদের কারবার থেকে ক্যাশ চলে যাচ্ছে। আর দেখেন আমাদের এখানে আর কোনো ইকুইপমেন্ট নেই, আর কোনো ফিক্সড অ্যাসেট নেই, কিন্তু আমাদের দেখেন একটি ফিক্সড অ্যাসেট আমরা বিক্রি করেছিলাম। মনে রাখবেন যে দামে আমি ফিক্সড অ্যাসেট বিক্রি করব শুধু সেই টাকাটাই এখানে আসবে। তো আমরা এখানে লিখব সেল অফ ইকুইপমেন্ট। কত দামে আমি বিক্রি করেছি দেখেন 3,060, তাহলে আমার এখানে 3,060 টাকায় আমার লিখতে হবে, এটা যোগ হবে কারণ এটার ফলে আমার কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে। এবার আমরা কি করব, এই দুইটার যোগফল আমরা এখানে বসাবো, আর যেটা আমাদের 29,340, তার মানে 29,340 এটা আমাদের মাইনাস ফিগার আসবে। এটা আমাদের লিখতে হবে নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যেহেতু মাইনাস ফিগারে এসে তাই আমাদের ইউজড লিখতে হবে। তো আমরা এখানে লিখি নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই কথাটা লিখতে হবে। এরপর আমরা 3 নম্বর ধাপে চলে যাব। 3 নম্বর ধাপ আমাদের ছিল ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এইটা আমাদের দেখেন এখানে কি কি যায়, এখানে আমরা বলি যে কমন স্টক শেয়ার, প্রিফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, মর্টগেজ লোন, হ্যাঁ, লং টার্ম লোন ইত্যাদি। তবে এইগুলো আরেকটি বিষয় যায় যেটা হচ্ছে ডিভিডেন্ড। যদি ডিভিডেন্ড পেমেন্ট করা হয় সেটা বিয়োগ হয়, আর এইগুলোর ফলে বাকিগুলোর ফলে যদি আমাদের ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ হবে, আর যদি ক্যাশ ডিক্রিজ হয় বিয়োগ হবে। সেটা আরেকটু ক্লিয়ার করলে এইভাবে যে এই আইটেমগুলো ইনক্রিজ হওয়া মানে আপনার কারবারে ক্যাশ আসা, মানে ক্যাশ ইনক্রিজ হওয়া, আর এইগুলো ইস্যুর ফলেই আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হয়, অথবা এইগুলো আমরা এইগুলো মানে এইগুলোর মাধ্যমে আমরা লোনের মাধ্যমে আমরা কারবারের ক্যাশ অনেক সময় নিয়ে থাকি। তো এইগুলো আমাদের ইনক্রিজ হওয়া মানে কারবারে ক্যাশ ইনক্রিজ হওয়া, তাই এগুলো যোগ, আর যদি এগুলো ডিক্রিজ হয় তার মানে সেগুলো আমাদের বিয়োগ। তো আমাদের এখানে সেই আইটেম কী কী আছে আমরা একটু দেখি। দেখেন আমাদের এখানে আমরা একটু সমন্বয় থেকেই দেখি। সমন্বয়ে আমাদের প্রথমে আসে দেখেন ডিভিডেন্ড পেইড। তো আমরা এখানে লাগবো পেমেন্ট অফ ডিভিডেন্ড। তো আমাদের ডিভিডেন্ড ছিল কত, 5,700। তো এটা আমরা বিয়োগ করব, এটা আমরা বিয়োগ, কারণ ডিভিডেন্ড পেমেন্ট করলে আমাদের কারবার থেকে ক্যাশ ডিক্রিজ হয়। এরপরে দেখেন আমাদের বন্ড ইস্যু করা হয়েছে 16,200। তো আমরা এখানে লাগবো ইস্যু অফ বন্ড, কারণ বন্ড ইস্যু করার মাধ্যমে আমরা কারবারে মানে লোন নিয়ে থাকি। তো ইস্যু অফ বন্ড 16,200, তো এটা আমাদের যোগ হবে। আর আমাদের দেখেন যে আমরা একটু মিলাবো, আমাদের এখানে দেখেন বন্ড চলে গেছে, আমাদের কমন স্টক দেখেন আমাদের 18,000 টাকা বেড়েছে। তো যেহেতু কমন স্টক আমরা ল্যান্ডের সাথে সমন্বয় করেছি, তাই ল্যান্ড যেহেতু দিইনি আমরা এখানে কমন স্টকগুলো আমরা দেবো না। এরপরে আমরা এটা কি করব, এটা আমরা এখানে যোগ বিয়োগ করব। তো আমাদের এখানে যোগ বিয়োগ করলে আমাদের যে অ্যামাউন্টটা আসে সেটি হলো আমরা একটু বিয়োগ আমরা এখানে তার মানে 10,500, অর্থাৎ যোগ বিয়োগ করলে 10,500 হয়। আর এটি আমরা যেহেতু প্লাস ফিগার এসেছে তাই আমরা লাগবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার আমরা এই তিনটা অ্যামাউন্ট যোগ বিয়োগ করে আমরা নিচে এই অ্যামাউন্টটা বসাবো। আর যেটা আমাদের হবে যোগ বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে
5,760, 5,760 আসে। আর এটাই আমরা লিখবো হলো নিট ইনক্রিজ ইন ক্যাশ। যেহেতু আমার এই ক্যাশটাই ইনক্রিজ হয়েছে, আমরা এখানে নিট ইনক্রিজ ইন ক্যাশ, যেহেতু আমার এটা প্লাস ফিগার এসেছে তাই নিট ইনক্রিজ লিখতে হবে। এরপরে আমাদের এর সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যেটা, সেটা আমাদের যোগ করতে হবে। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স, তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেখেন আমাদের যে ব্যালেন্স শিট দেওয়া ছিল সেটার ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল অর্থাৎ 12 সালে 28,620। তো আমরা এই 28,620 টাকা আমরা যোগ করব, আর যোগ করলে যেটা আমাদের আসবে সেটা হলো ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। তো আমরা সেটা এখানে লিখব ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। আর এইটা আমাদের এই যে 13 সালের এই টাকার সাথে আমাদের মিলে যাবে, অর্থাৎ 34,380 টাকা হবে। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।